নমস্কার। আজকে আবার একটা নতুন আমরা পডকাস্টে এলাম। তো আজকের একটু বিষয়বস্তুটা একটু অন্যরকম। সাধারণত আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি না, কিন্তু যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেই নির্বাচন নিয়ে একটু আলোচনা আমরা করব। তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে আর কিছুদিন পর নির্বাচন হবে। তো নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে থাকেন। প্রত্যেকটা মানুষের যে ভোটাধিকার, একটি ভোট, কিন্তু সেটা খুব মূল্যবান। এই একটি ভোটের উপর নির্ভর করবে আগামী 5 বছর সমাজ কেমন চলবে, রাষ্ট্র কেমন চলবে, দেশ কেমন চলবে, আমরা কেমন থাকবো, ভালো মন্দ সব কিছু নির্ভর করবে কিন্তু এই ভোটের উপরে। কিন্তু দেখা যায় যে কিছু কিছু মানুষ আছেন যারা উদাসীন, তারা ভোট দিতে যান না। তারা ভাবেন ভোট দিয়ে কী হবে। তো ভোট দিতে যায় না, আমার মনে হয় 2 শ্রেণীর মানুষ। যেমন আমেরিকাতে দেখা যায় যে 50% লোক ভোটই দেয় না, অর্থাৎ তারা জানে যে ভোট দিয়ে খুব একটা কিছু পরিবর্তন হবে না। আবার আমাদের দেশে উল্টো, আমাদের দেশে কিছু কিছু গরিব মানুষ বা সাধারণ মানুষ আছে, তারা ভাবে যে যেই দলই আসুক না কেন আমাদের কিছু হবে না, তো ভোট দিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি মনে করি গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত, কেন একটা ভোটের ওপরে নির্ভর করবে ভালো মন্দ। যেমন একদিন জানি যে এক কলেজের অধ্যাপক, তিনি কলেজে ভাষণ দিলেন, ছাত্রদেরকে বোঝালেন যে সার্বজনীন ভোটাধিকার, তার উপরে একটু লম্বা চড়া বক্তৃতা দিলেন যে প্রত্যেকের ভোট দেওয়া উচিত গণতন্ত্রে। আর যেদিন ভোট এলো সেদিন তিনি নিজে ভোট না দিয়ে বউ ছেলেকে নিয়ে মন্দারমণি বেড়াতে চলে গেলেন। তো এটা ঠিক নয়। ভোট প্রত্যেক মানুষের দেওয়া উচিত, আপনি হয় পক্ষে দিন হলে বিপক্ষে দিন। তো সেই জন্য এই রাজনৈতিক সচেতনতা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এই রাজনৈতিক অসচেতনতার জন্যই তো আমরা পরাধীন ছিলাম। আমাদের দেশ হাজার বছর পরাধীনতার কালখণ্ড কেটেছে। সত্য কথা। এটা ঘটনা তো। এখন আমাদের এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা প্যাটার্ন আছে, আমি লক্ষ্য করে দেখেছি। এখানে একটা বাইনারি সিস্টেম কাজ করে। যেমন প্রথম হচ্ছে যে কংগ্রেস, দেশ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রায় 30 বছর কংগ্রেস রাজত্ব করে যায়। তারপরে কংগ্রেস যখন হটে গেল, তখন কংগ্রেসের বিরুদ্ধে ছিল বামপন্থীরা, কারণ ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোকের মৃত্যুর পরে সেখানে শূন্যতা দেখা দিয়েছিল, সেই জায়গাটা বামপন্থীরা নিয়ে নিয়েছিল এবং বামপন্থীরা তখন বিরোধী ছিল। তারপরে বামপন্থী যখন ক্ষমতা এলো তখন তারাও প্রায় 34 বছর ক্ষমতায় ছিল, তখন বিরোধী ছিল আবার কংগ্রেস। আবার কংগ্রেসকে সরিয়ে দিয়ে তৃণমূল যে জায়গাটা দখল করে নিল, তখন বামপন্থ ক্ষমতায় ছিল আর বিরোধী দলে ছিল তৃণমূল। এবার তৃণমূল যখন ক্ষমতা এলো তখন বামপন্থীরা প্রায় 40% ভোট নিয়ে বিরোধী ছিল। তারপরে দিনের পর দিন বামপন্থীদের রক্তক্ষরণ হয় এবং সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে বিজেপি নিয়ে নেয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে ক্ষমতায় তৃণমূল আর বিরোধী দলে বিজেপি। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির বৈশিষ্ট্যে বাইনারি, এখানে থার্ড ফোর্সের কোনো কাজ করে না, হয় একে দাও নইলে একে দাও। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাঙালিদের বৈশিষ্ট্য, যাকে দেবো চিরকাল অনেক দিন থাকবে। অন্যান্য রাজ্যে তা নেই, 5 বছর গেলে পাল্টে যায়। তামিলনাড়ুতে যান, কেরালায় যান, পাঞ্জাবে যান, মহারাষ্ট্রে যান, অন্যান্য রাজ্যে কিন্তু পাল্টে যায়, এখানে কিন্তু পাল্টে যায় না। এটা একটা বাঙালিদের কি বৈশিষ্ট্য আমি জানি না। তো যাই হোক না কেন, আমাদের এই রাজ্যে তৃণমূল যে সরকার আছে, সেই সরকারটাও প্রায় 15 বছর কেটে গেল। তো এখন এই রাজ্যে আমাদের যে ভোট আছে, এই ভোটকে কেন্দ্র করে কি কি ইস্যু সামনে আসতে পারে বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়েছে যে এসআইআর যে করা হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। এসআইআরে পশ্চিমবাংলায় এখনো অবধি 91 লক্ষ নাম বাদ গেছে। এর মধ্যে ওয়েবসাইট থেকে যে তথ্য পাচ্ছি সে অনুযায়ী মৃতর সংখ্যা প্রায় 16 লক্ষ, প্রায় এগুলো মারা গেছে। আর মানে একই নাম দু জায়গায় আছে প্রায় 1,80,000, প্রায় 2 লক্ষ লোক একই জনের নাম দুটো জায়গায় আছে, এগুলো বাদ চলে গেছে, 2 লক্ষ নাম বাদ। দ্বিতীয় হচ্ছে অনুপস্থিত, মানে খুঁজেই পাওয়া যায়নি 12 লক্ষ। আর স্থানান্তরিত প্রায় 20 লক্ষ মানুষ বাইরে চলে গেছে, তারা এখানে আর নেই। এই মিলে সব মিলিয়ে নথি জমা দিতে পারেনি কিছু লোক, সব মিলিয়ে 91 লক্ষ নাম বাদ গেছে। এটা একটা ইস্যু করবে, কারণ এই 91 লক্ষর মধ্যে একটা বড় অংশ তারা অতীতে তৃণমূলকে দিয়ে এসছে, শাসক দল শাসক দল পেয়েছে সুবিধাটা। এর মধ্যে হিন্দু মুসলমান দুই আছে। এইবার প্রশ্ন আপনাকে আমি করব যে যেসব হিন্দু যাদের নাম তো বেশি বাদ গেছে, এরা কি করবে? এরা তো কোন দিকে ভোট দেবে, যারা ভোট দিত কোন দিকে, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই যে এসআইআরে যে ভোটের নাম বাদ গেল, তাতে যেটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে বেশিরভাগ হিন্দুদের নাম বাদ গেছে আর মুসলমানদের ভোট কম বাদ গেছে। এখন বলা হচ্ছিল না যে মুসলমানদেরকে সব বেছে বেছে
বাদ দেওয়া হচ্ছে, এটা তাহলে ভুল কথা। এটা ভুল কথা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হিন্দুদের সংখ্যা বেশি, তাই হিন্দুদের নাম বাদ যেতে পারে, মুসলমানদের সঙ্গে সেই অনুপাতে তাদের নাম কম বাদ যাবে। এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাপক হারে কিন্তু হিন্দুরাই এসেছে, কারণ হিন্দুরা এখন অত্যাচারিত, এবং সেই হিন্দুদের কে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছিল কি শাসক দল, যেমন বামফ্রন্টের বামপন্থীরা করেছিল, তাই তারা বামপন্থীকে ভোট দিত, এখানেও ঠিক তাই। তাহলে এই ভোটগুলো কিন্তু মোটামুটি হিন্দু মুসলমান তৃণমূল বা শাসক দলেরই যেত। ঠিক বলেছে। আর একটা হচ্ছে মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যাদের অনুপ্রবেশকারী, যারা ওপার বাংলা থেকে এপারে এসেছে, যাদের দেশে থাকার কোনো অধিকার নেই। তো এই শাসক দলের রাজনীতি ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য তাদেরকেও কিন্তু এখানে সমস্ত কার্ড পাইয়ে দিয়েছে, আধার কার্ড ভোটার কার্ড সব পাই। ফলে তাদের একটা বিশাল অংশ কিন্তু তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। ফলে আমার মনে হয় এসআইআর যে এত নাম বাদ গেছে, এই নিয়ে কোনো জায়গায় কোনো রাজ্যে কিন্তু এত মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকদ্দমা কিচ্ছু হয় এই পশ্চিমবঙ্গে যতটা হয়েছে। আপনি তামিলনাড়ুর দিকে দেখান হবে, তামিলনাড়ুতে 236টা বিধানসভা, 39টা লোকসভা, আর পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আর 294টা বিধানসভা, 37টা বেশি। তা সত্ত্বেও ওখানে কিন্তু 97 লক্ষ নাম বাদ গেছে, মানে পশ্চিমবঙ্গের থেকে বেশি। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে আরও বেশি বাদ যাওয়া উচিত ছিল। আমার ধারণা যে 91 লক্ষ যে বাদ গেছে, এখানেও জল মেশানো আছে, অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু এসআইআর এখানে হয়েছে বলে আমার মনে হয় না। নইলে 1 কোটি ছাড়িয়ে যেত। তো এই আমার মনে হয় এই এসআইআরের ফলে শাসক দলেরই বেশি ক্ষতি হবে বলে মনে হয়, কেননা তারাই বেশি বিব্রত এবং তারা এটাকে আটকানোর দারুণভাবে চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে। এইবার আমাদের যেটা আর একটা মনে হয়েছে যে শাসক দলের অন্যতম প্রধান যে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিল, সে জেলে চলে গেল। তারপরে পার্থ চ্যাটার্জি, সে একজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র, তার কাছ থেকে এটা আশা করা যায়নি যে এত কোটি টাকার দুর্নীতি করবে, আজ অব্দি কোথাও হয়নি। তার বাড়ি থেকে ক্যাশ টাকা পাওয়া গেছে, কোটি কোটি প্রায় টাকা, 50 কোটি টাকা, এবং সে জেলে চলে গেল। তারপরে মদন মিত্র, তিনি ছিলেন পরিবহন মন্ত্রী, তিনিও ভালো একটা ভদ্র বংশের সন্তান। তারপরে কুণাল ঘোষ সেই 7 বছর জেলে ছিলেন, যিনি সারদা কেলেঙ্কারির ব্যাপারে বলেছিলেন যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। হ্যাঁ, তারপরে সারদার যে প্রধান ছিল সুদীপ্ত সেন, সে জেলে 13 বছর প্রায় জেলে, এবং বীরভূমের যিনি প্রধান অনুব্রত মণ্ডল, তিনিও জেলে ছিলেন। তারপরে মহুয়া মৈত্র, তিনি অত্যন্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত, দেশদ্রোহীমূলক কাজ করে আমাদের লোকসভা সাংসদ থেকে বিতাড়িত হয়েছিলেন। এতগুলো কেলেঙ্কারি আর কোথাও হয়েছে কি? আমার মনে হয় কোনো রাজ্যে একটা মন্ত্রিসভাতে এত লোক অ্যারেস্ট হয়েছিল কোনো রাজ্যে বোধহয় হয়নি, পশ্চিমবঙ্গে ছাড়া বোধহয় আমার মনে পড়ছে না। একবার ঠিক বলেছে। এইবার আমরা কোন ইস্যুতে পদ্মফুলকে বাঁচব? প্রথম কথা, পদ্মফুলের যে দলটা, সেটা একটা সত্যি অল ইন্ডিয়া দল। এরা বলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু আমরা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এদের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। গোয়াতে আঞ্চলিক দল, কিন্তু বলছে না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ও একটা অল ইন্ডিয়া লাগাতে হয়। হ্যাঁ, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেল, কি বলতে না এসআইআর বন্ধ করুন, যদি বলতো স্বচ্ছ করুন তাহলে হতো, বন্ধ করুন, বন্ধ হলো, হয়নি। তারপরে ফাইল চুরি নিয়ে গেল, সেখানেও নাকানি চুমানি খাচ্ছে। এইবার কি আমাদের এই যে দলটা, যা বৈদিক দল, সনাতন ধর্ম নিয়ে কাজ করে, এরা বেশ কিছু ইস্যু করেছে যেটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের লোক উপকৃত হয়েছে। যেমন এরা রেলের অভূতপূর্ব উন্নতি করেছে, রেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর নতুন রেল পেয়েছি, রেলের স্টেশনগুলোতে অনেক কাজ হচ্ছে দেখছি, প্রচুর এইমস হাসপাতাল হয়েছে, প্রচুর জাতীয় সড়ক উন্নয়ন, রাস্তাঘাট প্রচুর হয়েছে, এটা ঠিক। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 370 ধারা কাশ্মীরে একটা খুব কাঁটা ছিল, ওটাকে বিলোপ করা হয়েছে। তারপরে দেখলাম তাৎক্ষণিক 3 তালাক, পশ্চিমবঙ্গেও অনেক লোক তাৎক্ষণিক 3 তালাক, অনেক মহিলা ভুগেছে, সেটা সুরাহা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ বিজ্ঞানে ভারতের একটা গর্বজনক স্থান হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতবর্ষের স্থান উঁচুতে উঠেছে, যেটা আগে কখনো ওঠেনি। ব্লাস্ট হতো, হ্যাঁ, ব্লাস্টগুলো বন্ধ অনেক কমেছে, বিজেপি ক্ষমতা আসা অনেক কমেছে। এবং পশ্চিমবঙ্গের যে ইস্যুগুলো, সেটা হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ ভারতীয় জনতা পার্টি প্রচন্ড ইস্যু করে, সেটা আর কেউ করে না, অনুপ্রবেশ। আর কি ইস্যু পশ্চিমবঙ্গে আছে, এইটা আপনি একটু আলোচনা করুন। পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার আগে আমার মনে হয় খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা তো একটা বাঙালি, আমাদের বাংলা ভাষা,
বাঙালির সংস্কৃতি, এবং আমরা 1947 সালে আমাদের বাংলা ভাগ হয়ে গেছিল। সেই ভাগ হয়ে যাওয়ার পর আমরা খণ্ডিত বাংলা পেলাম, একটা প্রগতিশীল মুসলমান এবং হিন্দুদের জন্য একটা আমরা ভূমিখণ্ড আমরা পেলাম, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়েছিলেন। কিন্তু সেই ভূমিখণ্ডে আজকে আমাদের খুব চিন্তার বিষয়ে দাঁড়িয়েছি, যেখানে আমরা ঠিক থাকতে পারবো যেখানে আবার উদ্বাস্ত হবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। 100 বিশেষ করে বামপন্থীরা বলবেন যে এইগুলো আমরা বিশ্বাস করি না, সবাই মানুষ, সবাই আমাদের খাওয়া পড়াটাই আমাদের, ওরা ওইটা বুঝিয়ে আছে যে সমস্যাটা ধর্মের না, সমস্যাটা অন্যায়। কিন্তু আমার যদি দেশটাই না থাকে, জমিটাই না থাকে, বাড়ঘরই না থাকে, তাহলে আমরা চাকরি ব্যবসা বাণিজ্য কী করবো? আমাদের তো ওপার বাংলায় সব কিছু ছিল, সব তো ছাড়িয়ে এখানে এসেছি। তাহলে আমাদের ভূমিটাকে আগে রক্ষা করতে হবে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে রক্ষা করতে হবে। এর প্রথম ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ মানে হচ্ছে এখানে হিন্দুরা শরণার্থী, হিন্দুরা আসতেই পারে, হিন্দুরা থাকবে। আমরা চাই না যে ওপার বাংলার হিন্দুরা এখানে আসবে, ওখানে তারা সুরক্ষিত থাকবে। তার জন্য যে ভূমিকাটা আমাদের পালন করা উচিত এখানে বাঙালিদের, সেটা আমরা করি না। যেমন তামিলনাড়ুতে তামিলরা করে, শ্রীলঙ্কায় কিছু হলে ওরা প্রতিবাদ করে, কিন্তু এখানকার বাঙালিদের অদ্ভুত একটা মানসিকতা যে বাংলাদেশে যদি হিন্দুরা অত্যাচারিত হয় এখানে তার কোনো প্রতিক্রিয়া হয় না, সেটাকে হচ্ছে। তো সেই যে অনুপ্রবেশ, শরণার্থী যারা হিন্দু এসছে তারা এখানে স্থান পাবে, কিন্তু যারা মুসলমান তারা কেন আসবে? তাদের তো আসা উচিত নয়। তারা তো ওই মুসলমান দেশে তারা সেখানে, কিন্তু বহু মুসলমান এখানে ঢুকে যাচ্ছে, এবং ঢুকে যাওয়ার ফলে হয় কি, আমাদের দেশের প্রায় সীমান্তবর্তী এলাকায় প্রায় 15 কিলোমিটার এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, আর মুসলমানদের জনসংখ্যা অনেক বাড়ছে। ফলে কি হচ্ছে, জনসংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে? ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, হয়ে গেছে। আজকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই 3টে জেলা মুসলিম অধ্যুষিত, তারপরে দক্ষিণ 24 পরগনা হতে যাচ্ছে, তারপরে প্রতিটা জেলায় কিছু কিছু জায়গায় মহকুমা বা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলিমরা ফ্যাক্টর। এখন অনেকে হয়তো বলবে কেন মুসলমান দেশের মানুষ, তারা তাদের সংখ্যা কমলো বাড়লো তাতেই বা কী যে এসে যায়। তারপরে তারা জন্ম নিয়ন্ত্রণ হিন্দুদের তুলনায় কম, ফলে তাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা একদিন সংখ্যাধিক্যের কারণে দেশটাকে টুকরো করেছিল যে আমরা হিন্দুদের সাথে থাকবো না। তাহলে পশ্চিমবঙ্গ তো এখন দাবি উঠবে। এমনকি অধীর চৌধুরী তো বললেন যে এমনও তো হতে পারে যে মালদা মুর্শিদাবাদ যেহেতু মুসলিম অধ্যুষিত, আমরা আলাদা হয়ে যাব। আর এটা ঘটনা যে মালদা মুর্শিদাবাদ এই গোটা চিহ্না তো গোটা বাংলাকে চেয়েছিল, সেটা পারেনি, কিন্তু তাদের এখনো লক্ষ্য আছে যে গোটা বাংলাকে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গটাকে পুরো ইসলামীকরণ করে মুসলিমদের জনসংখ্যা বাড়িয়ে মুসলিমদের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া। এগুলো খুব চিন্তার বিষয়। ওদের অনুপ্রবেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতীয় জনতা পার্টি করে আর কেউ করে। আর একটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই হিন্দু ধর্ম সংস্কৃতির উপরে প্রচণ্ড আক্রমণ হয়েছে, যেটা আগে হতো না। এমনকি বামফ্রন্টের আমলেও হয়নি। যেমন সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গা পূজায় মণ্ডপে এসে মুসলিমরা বলছে যে এই সময় ঘন্টা বাজানো যাবে না, পুজো করা যাবে, এবং রামনবমী উৎসবে প্রতি বছর রামনবমীর উপর আক্রমণ হচ্ছে, এবং বেলডাঙায় প্রতি বছর হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, নিয়ম করে হচ্ছে, এবং সরকার সেখানে কিছু না। দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, দেগঙ্গাকে আমরা দেখেছি। তারপরে সিএ যখন হলো তখন বেলডাঙ্গা স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াক অফের সময় আমাদের হরগোবিন্দ দাসকে খুন করে দেওয়া হলো, অথচ সরকার কোনো মানে প্রোটেকশন নিচ্ছে না। একদিন তো আমাদের মমতা ব্যানার্জি বলে দিলেন যে মুসলিমরা যখন বলছে কি আমি গুলি চালাবো নাকি, গুলি চালালে তো অনেক লোক মরবে। তো কেন? যারা সরকারের সম্পত্তি ধ্বংস করবে, নষ্ট করবে, আমার তার যে ভাইপো তিনি তো বললেন যে যারা সম্পত্তি করবে তাদের গুলি মাথার উপরে গুলি চালানো আমি নির্দেশ দেবো। মুসলমানরা এই ধরনের আচরণ করেন, তখন তিনি বললেন যে আমরা গুলি চালাবো না। আমরা দেখছি যে আরজি করে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার সময় দেখলাম যে বাইরে থেকে লোকদেরকে এনে ওটা আক্রমণ করে ভেঙে দেওয়া হলো। তখন তাদেরকে বলা হলো আপনারা লেঠি চার্জ করেনি কেন পুলিশগুলো আমাদের কাছে কোনো নির্দেশ ছিল। মোথাবাড়িতেও দেখলাম কিছু কিছু ছেলে বলছে যে তারা গুলি চলবে না। অর্থাৎ মুসলমানদেরকে পুরো ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা খুশি তাই করো, কোনো গুলি টুলি কিছু চলবে না, অ্যারেস্ট হবে না। ফলে তারা নিজের হাতে আইনকে তুলে নিচ্ছে। এবং সাম্প্রতিককালে এই যে মেফাকুল ইসলাম বলে একজন লোক, তিনি যা করলেন তাতে দেখলাম আমরা মালদাতে যা হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে কিন্তু ভাবাই যায় না। এতে আমরা খুব চিন্তিত, আমরা আদৌ হিন্দু হিসেবে এখানে বেঁচে থাকতে পারবো কিনা। তারপরে আমরা দেখেছি যে এখানে ওই ববি হাকিম, তিনি তো পরিষ্কার বলেন যে হিন্দু হয়ে যারা জন্মেছেন তারা ইসলাম ধর্মে তারা চলে আসে, তারা তাদের দুর্ভাগ্য। ভাবুন, তার মা নিজে হিন্দু, আর তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। আর মুসলমানের আগে কি হিন্দুরা আমরা কেউ উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করিনি? এরকম কথা বলা হচ্ছে। তার মানে
তারপর আরেকদিন তিনি আরেকটা একদিন বললেন যে একদিন আসবে যেদিন পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি লোক উর্দুতে কথা বলবে। এই যে ইসলামিকীকরণ চলছে, হিন্দু ধর্ম সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হচ্ছে, বাঙালিত্বকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। এবং হুমায়ুন কবির হুমায়ুন কবির বারবার এরকম করছে, বাবরের নামে মসজিদ করবে, কতখানি সাহস, কেউ প্রতিবাদ করছে, কোনো ধর্ম নিরপেক্ষ করছে না। তিনি তো বললেন যে আমরা 70% হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো। এত বড় কথা বলার কিছু করবো না, কোনো প্রতিবাদ, একমাত্র ভারতীয় জনতা পার্টি কিছু বলবো। তারপরে মুহাম্মদ মৈত্র, তিনি আমাদের ঠাকুরকে নিয়ে, কালীকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন। তারপরে আমাদের যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনিও তো প্রচন্ড হিন্দু বিরোধী। দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম সংস্কৃতির উপরে, বাঙালি সমাজের উপরে, বাঙালিত্বের উপরে দারুণভাবে আঘাত আছে। অথচ বারবার বলছে যে বিজেপি একটা বহিরাগত দল, আমরা বাঙালি দল। পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা। আরো মিথ্যা কথা কি যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা তো মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে। কারণ বিজেপি মণিপুরে আছে, বিজেপি অসমে আছে, 21 টাকায় কোনোটাতেই মাছ মাংস কিছু বন্ধ, ওদের তো সেপারেট করে দেওয়া। ব্যাস এইটুকু, এগুলো মিথ্যা কথা বলে প্রচার করতে কথা বলছে। তারপর আর একটা ন্যারেটিভ সৃষ্টি করছে বহিরাগত। এই বহিরাগত ব্যাপারটা কি? ভারতবর্ষের যে নাগরিক যারা যেখানেই থাকুক না কেন, তারা পশ্চিমবঙ্গে আসতে পারে, তারা বক্তব্য রাখতে পারে, তারা করতে পারে। এবং এই বহিরাগত তত্ত্বটা এই ভারতীয় জনতা পার্টির গায়ে আটকে দেওয়া হচ্ছে যে না, এরা বাইরের দল, এরা দিল্লি থেকে শাসন করবে, গুজরাট থেকে শাসন করবে, উত্তরপ্রদেশ থেকে শাসন করবে, এগুলো ফালতু কথা বলা হচ্ছে। এখানে তো বাঙালিরাই নেতা হবে, বাঙালিরাই মন্ত্রী হবে, বাঙালিরাই শাসন করবে। সমস্ত যারা এমএলএ সিট পেয়েছে তারা তো 99% তো বাঙালি, তারাই তো করবে। তাহলে এই কথাটা বলা হচ্ছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাইরের তত্ত্ব খাড়া করা হচ্ছে, তাহলে এখানে বাঙালিরা তো অন্যান্য রাজ্যে আছে, ওই সেখানে তারা আক্রান্ত হয়নি। আর তারা এই যে খেলাটা খেলছে, এটার পরিণতি কি হতে পারে একবার ভেবে দেখেছেন? তখন তার অন্যান্য রাজ্যে যদি বাঙালিদের প্রতি আক্রমণ হয় তখন কি হবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যারা বলছে যে যারা বিজেপিকে তকমা দিচ্ছে এরা হিন্দি ভাষীদের দল, এখানে আমরা কি দেখলাম? 42টা এমপির মধ্যে 3টে এমপি তৃণমূল কংগ্রেস অবাঙালি দিল। কেন দিল? সেখানে তো বাঙালিকে দিতে পারতো, 3টা বাঙালিকে। ইউসুফ পাঠান, গুজরাটি কেন দেওয়া হলো? সত্যেন্দ্র সিনহা, তারপরে এই যে কীর্তি আজাদ, এখানে বাঙালি দিতে পারতো। তারা নিজেরাই অবাঙালিকে দিচ্ছে আর বিজেপির বিরুদ্ধে বলছে তারা নাকি বিরোধী করে। তারপরে ইদানিং রাজ্যসভার সদস্য করেছে, 2জনকে অবাঙালিকে করেছে, আর একজন করলো সেই রঞ্জিত মল্লিকের, তারাও আর স্বামী পাঞ্জাবি। তো তারাই নিজেরাই বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে। শুধু তাই না, বলছে রামচন্দ্র বহিরাগত। অদ্ভুত ব্যাপার একটা, এত হাসি পাচ্ছে। এমনকি ধনতেরাস উৎসব, সেটাও নাকি বহিরাগত। কি অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে। অতএব পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনে একদিকে যেমন দুর্নীতি প্রচণ্ড হয়েছে, সীমাহীন দুর্নীতি, যেমন শিক্ষকদের কেলেঙ্কারি, সেই শিক্ষকদের এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গের কোনো রাজ্যে হয়নি। তারপরে অভয়ার মতো ঘটনা ঘটেছে আরজি করে, এরকম একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হলো, আর সেই তার কোনো বিচার পাওয়া গেল না, রাতারাতি সমস্ত লোপাট হয়ে গেল যাতে সেটা প্রমাণ না হয়। এবং তার যে প্রধান ছিল আরজি করের যে সুপার ছিল, তার বিরুদ্ধে ভুড়ি অভিযোগ উঠলো, তারও কিছুই হলো। এমনকি তৃণমূল দলের একজন ছেলে তৃণমূল দলেরই একটা মেয়েকে ধর্ষণ করলো ল কলেজে। এরকম পরিস্থিতি দেখতে হবে। খুন, ধর্ষণ, রাহাজানি, তারপরে দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি সীমাহীন, এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিন হয়। আর পশ্চিমবঙ্গের রাজনীতি একটা সবচেয়ে বড় একটা বাজার লজ্জার ব্যাপার দাঁড়িয়েছে। আমরা আগে না বিহারের দিকে আঙুল বলতাম না যে ওই বিহারে মার দাঙ্গা হয় ছাড়া ভোট হয় না। সেই বিহারও কত শান্ত হয়ে গেল এখন ভোটের কিছুদিন আগে। অন্যান্য রাজ্যে ভোট হয়ে গেল, কোনো জায়গায় মার দাঙ্গা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে দেখছি অদ্ভুতভাবে ভোট আসলেই মানুষের মৃত্যু হয়। গতবার নির্বাচন প্রায় 100 লোকের মৃত্যু হলো। এবং সারা ভারতবর্ষে মানুষের বাঙালি হিসাবে আমরা লজ্জিত হচ্ছে, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। সেই বাঙালির যে গৌরব, এই গৌরব একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অতএব আসন্ন নির্বাচনে আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে দেখা উচিত যেমন একজন দেশভক্ত জাতীয়তাবাদী সরকারকেই যেন পশ্চিমবঙ্গে আসে, তবেই বাংলার অস্তিত্ব রক্ষা হবে বলে আমার মনে হয়। নিশ্চয়। এবং কোভিডের সময় কেন্দ্র সরকার, বিজেপি সরকার যেভাবে গোটা দেশকে সাহায্য করেছিল, গোটা পৃথিবীকে সাহায্য করেছে, কোভিডের ইঞ্জেকশন গোটা পৃথিবীকে দিয়েছে। এবং আমাদের হাসপাতাল ব্যবস্থা অতটা উন্নত নয়, এসব সত্ত্বেও ইতালি এবং আমেরিকায় যত মারা গেছে তার থেকে এখানে তুলনামূলকভাবে কম মারা গেছে। এদের কাজের পরিপাটি আছে বলতেই হবে, কিছু ত্রুটি তো থাকবেই। সুতরাং আমরা আশা করি এখানে গৈরিক দলেরই ভালো হবে, এটা আমার মনে হয়। ঠিক।
এইটুকু যাই হোক, আমরা আজকে আলোচনা একটা করলাম স্বাভাবিকভাবে। এবার দেশের মানুষ, তাদেরকে আমরা বলছি না যে কাকে আপনারা ভোট দেবেন না, আর কাকে নিজেরাই বিবেচনা করবেন। আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। প্রত্যেকে আপনারা শিক্ষিত, সচেতন, রাজনৈতিক সচেতন মানুষ। শুধু আমি ভাববো, মনে এইটুকু অনুরোধ করব, কোনো ব্যক্তি স্বার্থকতা, গোষ্ঠীর স্বার্থের কথা না ভেবে সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাঙালি সমাজের কথা ভেবে আগামী নির্বাচনে আপনারা ভোট দেবেন, এই আশা করি আজকের বক্তব্য এখানে আমরা সমাপ্ত করছি।